আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে নিযুক্ত হয়েছেন, কিন্তু তাকে নিয়ে অনেকের নানান রকম দ্বিধা রয়েছে, অনেকের নানান প্রশ্নও রয়েছে। যেমন, এই ডক্টর মোহাম্মদ ইউনূসই বা কেন ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব পেলেন, অন্য কেউ না কেন? দেশের এত বড় একটা ক্রাইসিস মোমেন্টে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দেশে আসতে এত বিলম্ব কেন হলো? ডক্টর ইউনূস স্যারের অন্তর্বর্তীকালীন সরকার হওয়ায় আমাদের উপকার কী এবং কোনো ধরনের বিপদের সংকেত রয়েছে কি না? পাশাপাশি ডক্টর ইউনূস স্যারের অতীত নিয়ে অনেকের ভুল ধারণা রয়েছে, যেগুলো রহস্যই রয়ে গিয়েছে। সো আজকের ভিডিওতে এই সকল রহস্য এবং প্রশ্নের সত্যতা উন্মোচন করব। প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের শৈশব কেমন ছিল তা জেনে নেওয়া যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার পিতা হাজী দুলা মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি এবং তার মাতা সুফিয়া খাতুন। তার শৈশব কাটে গ্রামে। এছাড়া তার প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে তার বর্তমান সকল সম্মাননার খুঁটিনাটি অর্জন সকলেরই জানা। এই ধরনের বিষয় আলোচনা করে সময় নষ্ট বা মূল বিষয়গুলোতে আলোকপাত করতে বিলম্ব করব না। আমি এই দেশে ক্ষমতায় এসেছি চারবার এবং দেশের উন্নতিও করেছি। এমন না যে ক্ষমতায় এসে শুধু ক্ষমতাকে ভোগ করেছি, তা না। গত 15 বছর আমাদের দেশের নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগ সরকার। তার অধীনে আমাদের দেশের অর্থনীতি, শৃঙ্খলা, বৈষম্যতা, মানবাধিকার, বাকস্বাধীনতা ইত্যাদি সকল কিছু শূন্যে নেমে এসেছে। দুর্নীতি, চাঁদাবাজি, খুন, গুম এইসব নোংরামিতে চ্যাম্পিয়ন গড়ে তুলেছে। শুধু এখানেই শেষ না, বাংলাদেশের আইন থেকে শুরু করে সংবিধান পর্যন্ত তারা নষ্ট করে ছেড়েছে। শেখ হাসিনার পদত্যাগের পর দেশের স্বাধীনতা উদযাপনের আড়ালে ঘটে যাচ্ছে নানা রকম অন্যায় অপকর্ম। এই সকল কুকর্ম কারা করছে বা কে করাচ্ছে এর কোনো উত্তর আমাদের সঠিকভাবে জানা নেই। কিন্তু এইটুকু নিশ্চিত, যে বা যারা এইসব করে যাচ্ছে তারা ব্যক্তিগত আক্রোশ থেকে করছে। এখন দেশের এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য ডক্টর ইউনূস স্যার ছাড়া আর কেউ উপযুক্ত ছিলেন না। 5 তারিখ সরকার পতন, 8 তারিখ অন্তর্বর্তী সরকার গঠন। 3 দিন অপেক্ষা কেন করতে হলো? দেশের এমন একটা মোমেন্টে ডক্টর ইউনূসকে প্রস্তাব করার পরও তার দেশে আসতে দেরি হলো কেন? এই বিষয়টা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। ডক্টর ইউনূস স্যারকে প্রধান উপদেষ্টার প্রস্তাব দেওয়া হয় 5 তারিখ সন্ধ্যার দিকে। ডক্টর ইউনূস স্যার কনফার্ম করতে দেরি করেনি, কিন্তু তার দেশে আসতে 3 দিন সময় লেগে যায়। তার কারণ, তিনি প্যারিস 2024 অলিম্পিকে একটি গুরুত্বপূর্ণ উপদেষ্টা ভূমিকা পালন করেছেন। সামাজিক ব্যবসার নীতির প্রচার এবং টেকসই সামাজিকভাবে দায়বদ্ধ প্রকল্পগুলিকে উৎসাহিত করেছেন। তার প্রভাবের কারণে পাবলিক টেন্ডারে সামাজিক ব্যবসাকে অগ্রাধিকার দেওয়া এবং ক্রীড়াবিদদের গ্রামের পুনর্বিকাশের সাথে সামাজিক আবাসনকে একীভূত করার মতো উদ্যোগের দিকে পরিচালিত করার কাজে নিয়োজিত ছিলেন। এখন যে কোনো কাজ পরিপূর্ণভাবে করা প্রতিটা মানুষের কর্তব্য। সেই জায়গা থেকে তিনি কমিটমেন্টে আটকে ছিলেন। ঠিক এই সিচুয়েশনের ফায়দা লুটে নিচ্ছিল ভারতের গণমাধ্যম। যে পরিমাণ গুজব এবং এলোমেলো বানোয়াট নিউজ প্রচার করছিল, একরকম দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে। কিন্তু স্যার মোহাম্মদ ইউনূস পুরো বিষয়টিকে ঢাল হয়ে সামাল দেয়। তিনি ভারতের গণমাধ্যম এনডিটিভির এক সাক্ষাৎকারে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ভারতের সুবিধাবাদী মানুষদের এই বার্তা দিয়েছিলেন যে, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করেন তা মায়ানমার সহ বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে এবং পশ্চিমবঙ্গ সহ 7 সিস্টারের সর্বত্র ছড়িয়ে পড়বে। এই ইঙ্গিতমূলক বার্তা ভারতকে চুপসে দেয়। এমন একজন সাহসী, বিচক্ষণ শাসকের দ্বারা আমরা এবং আমাদের দেশ উপকৃত হবে ইনশাআল্লাহ। তাছাড়া আমাদের অর্থনীতি প্রবলেম সব থেকে বেশি এবং স্যার মোহাম্মদ ইউনূসের পারদর্শিতা আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস বাংলাদেশে 174টি মামলার সম্মুখীন হয়েছিলেন, যার মধ্যে 172টি ছিল দেওয়ানি মামলা, যেমন শ্রম আইন লঙ্ঘন, দুর্নীতি এবং অর্থ পাচার। একজন নোবেলজয়ী ব্যক্তির বিরুদ্ধে এই রকম মামলা কতটা যৌক্তিক, যেখানে তিনি শান্তিতে নোবেল জয় করেছেন? কি রয়েছে এর পিছনে? নোবেল পুরস্কার লাভ করার মাত্র 5 মাসের মধ্যেই রাজনৈতিক দল গঠন করার বিষয়টা সবাইকে অবাক করে দিয়েছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 2007 সালের 11 জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। এর কিছুদিন পর থেকেই অধ্যাপক ইউনূসের রাজনৈতিক দল গঠনের গুঞ্জন শুরু হয়।
2007 সালের 3 মে অধ্যাপক ইউনূস রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া থেকে সরে আসার ঘোষণা দেন। এজন্য তিনি জাতির উদ্দেশ্যে একটি চিঠি প্রকাশ করেন। সে চিঠিতে তিনি উল্লেখ করেন, যাদেরকে সঙ্গে পেলে দল গঠন করে জনগণের সামনে সবল ও উজ্জ্বল বিকল্প রাখা সম্ভব হতো, তাদের আমি পাচ্ছি না। আর যারা রাজনৈতিক দলে আছেন তারা দল ছেড়ে আসবেন না। বাস্তবতাকে মেনে নিয়ে এ পথে অগ্রসর না হওয়াই সঠিক হবে মনে করে এই প্রচেষ্টা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি, চিঠিতে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। এরপর তিনি তার মূল কার্যক্রমে ফিরে যান এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, স্যার মোহাম্মদ ইউনূস রাজনীতি বাদ দিয়ে জনগণের সেবায় নিয়োজিত হওয়ার কারণে তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে যায়, যার ফলে দেশে বিদেশে তার জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পায়। এই জনপ্রিয়তা, মানুষের সেবা, এগুলোই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। কোনো এক সূত্রে জানা যায়, শেখ হাসিনার পরিকল্পনায় জল ঢেলে দেয় ইউনূসের এই জনপ্রিয়তা। তার কারণ, শেখ হাসিনা চেয়েছিল তার বাবার নামে এই দেশটাকে সবাই চিনুক, কিন্তু ওই সময় আমাদের দেশের পরিচিতি পায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে, যেটা হাসিনার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে এক প্রকার বাধা সৃষ্টি করে। তাই হাসিনা রাজনৈতিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। এত অপমান, এত হয়রানির পরেও তিনি সয়ে গেছেন সবকিছু। তার ফলস্বরূপ আল্লাহ তাকে উত্তম মাকাম দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীকে উত্তম স্থান দান করেন।